জি ব্রিটিশ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকে আমরা এমন একজন মানুষের অন্দরমহলে এসেছি যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং সবচাইতে জনপ্রিয় মন্ত্রীদের মধ্যে হয়তো একজন। আজকে আমরা আছি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলনের বাড়িতে। চেষ্টা করব ঈদ নিয়ে তার ব্যক্তি জীবনের নানা ঘটনা আপনাদের সাথে জানাতে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। আপনি ঈদের দিন আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আবারও আপনাকে অনেকগুলো ধন্যবাদ। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক এবং সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কেমন আছেন সেটা দিয়ে শুরু করি। আসলে এই যে মন্ত্রী হিসেবে নতুন এক ধরনের জীবন শুরু হলো, এর আগেও আপনি মন্ত্রী ছিলেন, আবারও মন্ত্রী হয়েছেন একটা লম্বা সময় পর, কেমন লাগছে? আসলে একবার আমি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। সেই সময়ই আমার ভাবনা ছিল শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনব। পরবর্তী 5টি বছর কাটিয়েছিলাম দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে। আজকের অনুভূতিতে আমি প্রথম যেটা ফিল করছি, আমি আমার সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়াকে মিস করছি। সেই সাথে আমি মিস করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমার ছাত্র জীবনের রাজনীতি শুরু হয়েছিল খেলার মাঠ থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে পরিচয়, সে থেকে ছাত্রদলে আসা, তারপর ছাত্রদল থেকে ফজলুল হলের অ্যাথলেট সেক্রেটারি হওয়া, তারপর দুইবার ছাত্রদল থেকে ফজলুল হলের সংসদে নির্বাচিত ভিপি হওয়া। আজকের এই দিনে আমাকে জনাব তারেক রহমান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি আগামীর বাংলাদেশের কথা চিন্তা করছেন, তিনি আমাকে পুনরায় এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি এই মন্ত্রণালয়ে যেন আবারও দায়িত্ব পাই, সেজন্য আমি এই বিগত 17টি বছর আমি এই এডুকেশন সেক্টরেই কাজ করতাম। আমি একটি গবেষণামূলক প্রতিষ্ঠানও করেছিলাম, ERI এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। সেটা দিয়ে আমি এডুকেশনের উপরেই সবসময় নিজেকে ব্যস্ত রেখেছিলাম। সেই সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের লেখাপড়া, তারপর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়ে আমি MBA করা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে, নিউ ইয়র্ক টেক থেকে আমার মাস্টার্স করা, MP, মন্ত্রী হওয়া। তারপরে যখন মন্ত্রিত্ব থেকে আবার ছিটকে পড়ে গেলাম, 111 আসলো। আমার বিরুদ্ধে 111 কোনো মামলা করতে পারেনি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অকারণে আমাকে দুর্নীতির কোনো মামলা সাজাতে পারেনি। তারা মিথ্যা হয়রানিমূলক মামলা, আমি আমার স্ত্রী সহ ভ্যান্ডি ভ্যাকসিন তাই সহ এমন কোনো আইটেম নেই যে মামলা আমাকে তারা দেয়নি। সত্যিকার যদি প্রত্যেকটি মামলার রায় হতো তাহলে আমি 1176 বছর জেলে থাকতাম, আমি হিসাব করে দেখেছি। যাই হোক, সেই সময়টি আমি আবার একটি গ্যাপ নিয়ে আমি ভাবলাম যদি কিনা আমার ভাগ্যে আবার এই দায়িত্বটি আসে, সেই জন্য আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে আবার PhD করলাম এবং আমার গবেষণার বিষয় ছিল আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। এই যে রসায়ন নিয়ে পড়ালেখা করেছেন, এরপরে শিক্ষামন্ত্রী হয়েছেন, মন্ত্রিত্ব পাবেন কিংবা রাজনীতির সাথে জড়িত হবেন, এটি আসলে ভেবেছিলেন কিনা? ওয়েল, আমি যে জায়গাটা যেছিলাম সেখানেই প্রথমে আমি যখন PhD করার সিদ্ধান্ত নিলাম 2015 সালে, তখন আমি হায়ার এডুকেশনের উপর PhD করতেছিলাম। আমার কিছুটা এগুনোর পরেই, নিয়ারলি 30% আমার থিসিস পেপার এগুনোর পরেই, কোয়ালিফাইং হওয়ার পরে আমি যুক্তরাষ্ট্রে আমার নেতা অ্যাক্টিং চেয়ারপারসন সেই সময় জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টি ওনাকে জানালাম। উনি তখন আমাকে বললেন যে আপনি হায়ার এডুকেশনের উপরে গবেষণা করছেন, এতে তো দেশের আর্থসামাজিক উন্নয়নে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। আমরা ভাগ্যবান, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যাকে কর্মক্ষম জাতিতে রূপান্তর করতে হবে। সেজন্য তিনি আমার থিসিসের হায়ার এডুকেশনের জায়গাটি কেটে লিখে দিলেন টিবেট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেটি এই মুহূর্তে বাংলাদেশের সাথে খুব জরুরি। হ্যাঁ, সেটা আমি বুঝতেও পারিনি যে 2015 সালে তিনি কি করে চিন্তা করলেন যে আমাকে টিবেটে করা উচিত। আমি তাৎক্ষণিকভাবে একটু কষ্টও পেলাম যে প্রায় 30% কাজ এগিয়ে গিয়েছে, তারপর উনি আমাকে আবার রিস্টার্ট করতে বললেন। আমি কিছুটা আপত্তিও করলাম। উনি বললেন সময় যদি কিছুটা বেড়েও যায়, এই বিষয়টিকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। দেখেন, আজকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
এবং তিনি এখন এই কারিগরি শিক্ষাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। মিলন ভাই, আপনার আসলে এই যে পুরো জার্নিটা, অর্থাৎ আমি যদি এর আগে আপনি যে সময়টাতে প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষার জায়গাটি নিয়েই তো আপনি কাজ করেছেন পুরোটা সময়, এবং আপনি বলছিলেন মাঝের এই 16-17 বছর সেই সময়টা তো আপনি আসলে ডেডিকেটেড ছিলেন শিক্ষার যেই সেক্টরটা সেটার প্রতি। কিন্তু আগে একটু ফিরে যাই, যদি প্রতিমন্ত্রিত্বের সময়টাতে আপনি ভীষণ জনপ্রিয় ছিলেন, এবং সেই সময়টাতে আমরা আসলে ছাত্র ছিলাম, আমাদের সময় আপনি খুব মানে এক ধরনের ক্রেজ ছিলেন, সুপারস্টার বলা চলে আপনাকে সেই সময়। আপনি আসলে মিনিস্টাররাও যে আসলে কখনো সুপারস্টার হয় সেটা হয়তো আপনাকে দেখে আমরা ওই সময় শিখেছি। খুব মজার কিছু অভিজ্ঞতা আছে আপনার, আপনি যেখানে সেখানে চলে যেতেন, অনেকে মজা করে আপনাকে হেলিকপ্টার মিলনও বলে। এই যে মজাগুলো, এগুলো আসলে আপনার কেমন লাগে? কোথাও না কোথাও গিয়ে তো আসলে এগুলো আপনার কাজের প্রাপ্তি, কাজ করেছেন সেই ভালোবাসার জায়গাটার থেকেই তো আসলে জনগণ এইভাবে মনে রেখেছে। আসলে দেখুন, আমি যখন হেলিকপ্টার নিয়ে নকল প্রতিরোধের আন্দোলনে নামলাম, তখন অনেকে আমাকে সমালোচিত করেছিলেন, কিন্তু আমি হোয়াট আই ডু আই মিন বিজনেস, এটা আমার ছোটোকাল থেকে আমার নেচার। আমি খেলাধুলা করেছিলাম, ভলিবলে ন্যাশনাল টিমে গিয়েছিলাম, বা ক্লাসে ফার্স্ট হওয়ার চিন্তা করতাম। আমি সব জায়গায় এটাকে খুব সিরিয়াসলি নিতাম। যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে হঠাৎ করে এই দায়িত্বটি দিলেন, এটা ভাবনাতীত ছিল। আমি কিন্তু পছন্দও করিনি যে উনি আমাকে এটা দিয়েছেন। উনি আমাকে দায়িত্ব দিয়েই ওমরা পালনের জন্য যখন চলে যাচ্ছিলেন, ঠিক আমি প্লেনে ওঠার পূর্ব মুহূর্তে আমি ওনাকে গিয়ে অনুরোধ করলাম যে ম্যাডাম, আমাকে এই দায়িত্বটি দিবেন না। কারণ ওই সময়ে 2001 সালে আমার পুরনো শিক্ষকরাও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আমি নিজেকে অনেক ছোট মনে করতাম যে এই দায়িত্ব আমার জন্য সম্ভব না। উনি মৃদু হেসে বললেন, ফিরে এসে নেই হারিস চৌধুরীকে বললেন, এ হারিস, ফেরত আসলে তুমি মিলনের কথাটা স্মরণ করিয়ে দিও। এর মধ্যেই আমি ব্যস্ত হয়ে গেলাম, কারণ সেই বছর 2001 সালে এনসিটিভি থেকে ছোট্ট শিশুদের জন্য বই তারা প্রিন্ট করতে পারেনি, জুলাই আগস্টও বই দিতে পারেনি, পুস্তকে নামক একটা সংগঠন সালমান এফ রহমানের বই দিতে পারেনি। ভাবলাম জানুয়ারি 1 তারিখে আমাকে বই দিতেই হবে। আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। সেই সময় শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসে ছিল না, কারণ এই মন্ত্রণালয়ে সবসময় একজন মন্ত্রী থাকতেন। আমি দৌড়ে এনসিটিভির চেয়ারম্যানের চেয়ারে বসে আমি সেই জানুয়ারি পর্যন্ত 1 তারিখে বই বিতরণ করে সেই অফিস ছেড়ে আমার মন্ত্রণালয়ে আসলাম। ততক্ষণে আমার কাজ থেকে ম্যাডাম আর চিন্তা করেননি আমাকে সরানোর। আমি যখন ওনার সাথে আবার দেখা করতে গেলাম, আমি ভুলেই গেলাম যে অকপটে আমি শিক্ষার প্রেমে পড়ে গিয়েছি। সেই থেকে আপনি ভীষণ জনপ্রিয় মন্ত্রী পুরো বাংলাদেশে, এবং এবার তো যদি আমি বলি, আমার মনে হয় যে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিশ্চিত ছিল যে আপনি হয়তো আবার শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন। 2026-এর মন্ত্রিত্বে একটু ফিরে আসি, খুব আলোচিত হয়েছেন আপনি যে সময়টাতে আপনি দৌড়ে সংসদ ভবনে গিয়েছেন, এবং ওই ঘটনাটা একটু আমি আসলে তুলতে চাই। এই যে এত ফিট আছেন এখন, এই ফিটনেসের আসলে রহস্যটা কি? সেদিনকে ব্যাপারটা একটু কোইন্সিডেন্টাল, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, সেদিন প্রচণ্ড ট্রাফিক ছিল। আমি সেই অ্যাটলিস্ট এই আমাদের মিউজিয়াম থেকেই, আর্মি মিউজিয়াম থেকে আমি হাঁটা শুরু করেছি। এক পর্যায়ে দেখলাম যে আমি আর পারছি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার আগে প্রথম দিনেই ঢুকে যান হাউসে, তাহলে এটা আমার জন্য একটি বিশাল বিড়ম্বনার বিষয় হবে। তো আমি সেখান থেকে দৌড়ানো শুরু করলাম। দৌড়তে দৌড়তে যখন আমি এই আমার পার্লামেন্ট ভবনে ঢুকতে শুরু করলাম, তখন চারিদিক থেকে ক্যামেরা আমাকে ধরতে শুরু করলো। তো আমি পাশ কাটিয়ে কোনো রকমে লেকের পার দিয়ে আমি যখন একদম ঢুকার গেটে আসলাম, তখন দেখলাম বাম দিকে এত বেশি ক্যামেরা যে আমি সেখানে যেতে গেলে সকলে আমাকে আটকাবে, কিছু না কিছু জিজ্ঞেস করবে। আর আমি তো দেরি করেছি, সেটাও একটি পয়েন্ট। উপায়ন্তর না পেয়ে আমি জাম্পই করলাম। যখন জাম্প করলাম তখন দেখলাম যে চেইনটা অনেক উপরে। তখন ভাবলাম যে কিছু হয় কি না। তো আগের প্র্যাকটিস ছিল, পাটা একটু বাঁকা করে পার হয়ে গেলাম। আমি ভাবতেও পারিনি যে এটা কেউ না কেউ রেকর্ড এত করছে। জনপ্রিয় হবে এবং এই পুরো না, ঘটনা আমি ভাবতো যদি আমার সাবকনসিয়াস মাইন্ডও বলতো যে এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, তাহলে আমি এই কাজটা করতাম না। একটু ছোটবেলায় ফিরে যাই, আপনার আসলে জন্ম কোথায়, বেড়ে ওঠাটা কোথায়, সেই ছোটবেলার ঈদগুলো নিঃসন্দেহে এখন ভীষণ মনে পড়ে কিনা? আমার আব্বা এগ্রিকালচার অফিসার ছিলেন। কুমিল্লায় যখন উনি দায়িত্বে ছিলেন, তখন শাসনগাছা এগ্রিকালচার ফার্মে আমি আব্বার 3য় সন্তান জন্মগ্রহণ করি। তারপর উনি দায়িত্ব পেলেন ব্রাহ্মণবাড়িয়া, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে বিবাড়িয়া স্কুলে ক্লাস 3-তে যখন উঠলাম,
তখনই আব্বা ট্রান্সফার হয়ে ঢাকা চলে আসলো বিএডিসিতে, ইপিএডিসি শেরেবাংলা নগরে, ওখানে চলে আসলো। তো আমি এখানে এসে ওনাদের অধীনস্থ একটা বিদ্যালয় ছিল যেটাকে বলা হতো বাংলাদেশ ফার্ম প্রাইমারি স্কুল, সেটা সংসদ ভবন যেই জায়গাটি হয়েছে খেজুরবাগান, সেখানে এটা ছিল। সেখানে 1960-তে আমি ক্লাস 3, 4, 5-এ, 65-এ, 66-এ আমি ক্লাস 6-এ, 67-এ মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল হলো। তখন আমি সেই স্কুলে চলে গেলাম। সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, সেখান থেকে এসে এসএসসি পরীক্ষা, তারপরে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে ইন্টারমিডিয়েট, যেটি তারপরে এখন সরকারি বিজ্ঞান কলেজ। যেটা বিজ্ঞান কলেজ। তারপরে 1 বছরের জন্য আবার ব্যাচেলর অফ লেদার ইঞ্জিনিয়ারিং গিয়েছিলাম, ভাল লাগলো না। শেষে আবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে এসে ভর্তি হলাম। ছোটবেলায় ঈদগুলো কেমন ছিল? আপনারা কয় ভাই বোন? মার হাতের প্রিয় কোন খাবার খেয়ে ঈদটা শুরু হতো, এগুলো মনে পড়ে কি এখন? হ্যাঁ, আমার মা এখনো জীবিত আছেন, কিছুদিন অসুস্থ ছিলেন, হসপিটালে ছিল, বাসায় ফিরিয়ে এনেছি। আমরা 6 ভাই 4 বোন, তার মধ্যে আমি থার্ড। আমি একটু ডিমান্ডিং ছিলাম। কারোর যদি একটি গিফট হতো আমি জোর করে 2টি নিতাম। সব বেলায় আমি যেন কেন জানি না মা বাবাকে বেশ দাবিও বেশি করতাম এবং আদায়ও বেশি করতাম। এটা আমার নেচারই ছিল। সব জায়গায় যেন একটু লিডিং, এবং সব ক্ষেত্রেই তা আমার একটু নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা, সেটা একদম ছোটবেলা থেকে ছিল। একদম ছোটোবেলায় স্কুলে ক্যাপ্টেন হতে হবে, খেলার মাঠে ক্যাপ্টেন হতে হবে। খেলতে গিয়ে যে আমি পিছিয়ে পড়ে যাব, অদম্য চেষ্টা হতো যে আমি যেন ফার্স্ট লাইনে খেলার হতে পারি। রাজনীতিতে আমার যোগদান করার ইচ্ছে কখনো ছিল না। আমার বড় ভাই রাজনীতি করতেন, সেই সময় ছাত্রলীগ করতেন, অনেক ঘটনা রয়েছে। আব্বা পছন্দ করতেন না, পাকিস্তানের সময়ে ওনার চাকরি চলে গেলে আমরা চলবো কীভাবে। সেই জন্য আমার বড় ভাইকে দেখেছি, উনি শেখ কামালের ক্লাস ফ্রেন্ড ছিলেন, ওনাকে আব্বা অফিসে নিয়ে ক্লাসরুমে তালাও মেরে রাখতেন যে উনি যেন এই রাজনীতিতে অংশগ্রহণ না করে। সেগুলি দেখে আমার রাজনীতির প্রতি অত্যন্ত অনীহা ছিল। হঠাৎ করে খেলার মাঠে রাশিয়ান ভলিবল টিম আসলো, সেই জায়গায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, ওনার সাথে করমর্দন করতে গেলাম। তারপরে হঠাৎ কেন জানি এই লোকটাকে খুব ভালো লাগতো। এরই মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন গেলেন টিএসসিতে, তখন জাসদ সমিতিতে ছাত্রলীগ ওনাকে বেশ হ্যারাস করার চেষ্টা করেছিল। কর্নেল ওলি সাহেব তখন ওনার পাশেই ছিলেন, পিএসও। এই ঘটনাটি ঘটার পরেই তিনি টিএসসিতে গিয়েছিলেন। উনি চিন্তা করলেন যে ছাত্রদল তিনি নিজে গঠন করবেন। ওনার ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে উনি বেশ কয়েকজন ছাত্রনেতাকে, আমি তখন ছাত্রনেতা না, ছাত্র, ফজলুল হকের ক্রীড়া সম্পাদক, ওই ন্যাশনাল টিমের খেলোয়াড় থাকার কারণে আমাকে ছাত্ররা ভোট দিয়েছিল, কিন্তু রাজনীতি করার জন্য নয়। হাউবার উনি ওনার ইন্টেলিজেন্সে 5 জনকে ডেকে নিয়ে গেলেন বঙ্গভবনে। সেই যে যাওয়া, সেই যে উনি কীভাবে আমাকে হিপনোটাইজ করলেন, সেই আধা ঘন্টার মিটিং 2.5 ঘন্টা তিনি কথা বললেন, সেই স্মৃতি আজও আমার মানুষ পড়ে রয়েছে। কোন অকপটে ওনার ফ্যান হয়ে গেলাম, তারপর আস্তে আস্তে করে ওনার রাজনীতিতে যোগদান করলাম। সেই আমার পথ চলা শুরু, আর ছাড়তে পারিনি। সেই যে ব্যক্তিত্ব দেখে মুগ্ধতা, সেই মুগ্ধতা থেকে আসলে আপনার এই রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে। একটু রাজনীতির বাইরের আপনার জীবনটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ রাজনীতিতে যদি না আসতেন, রাজনীতিবিদ যদি না হতেন, আপনি বলেছিলেন যে ছোটবেলা আসলে আপনি ভাবেননি রাজনীতিবিদ হবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা স্কুলের বন্ধুদের সাথে নিঃসন্দেহে ঈদের অনেক মজার মজার স্মৃতি আছে। সেই স্মৃতিগুলোর গল্পগুলো শুনবো, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। আজকে এই বিশেষ আয়োজনে আমাদের সাথে অতিথি হয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। মিলন ভাই, আপনার ছোটবেলার গল্পে ছিলাম আমরা। ছোটবেলার ঈদগুলো বন্ধুদের সাথে ঈদের দিনটা মানে খুব দুরন্ত ছিলেন কিনা, ঈদের দিনগুলো আসলে কিভাবে কাটাতেন, একটু সেই গল্পটা শুনতে চাই। আসলে আমি ফ্যামিলির দিকেও আবার খুব নজর থাকতো, বড় ফ্যামিলি। হঠাৎ করে 1974-এ শেখ মুজিবুর রহমান 57 ইয়ার্সে আব্বা রিটায়ারমেন্টে চলে গেলেন। যেদিন রিটায়ারমেন্টে গেলেন শেখ সাহেবের সময়, তারপরের দিন উনি রাশিয়া যাচ্ছিলেন। এয়ারপোর্টে ঘোষণা দিলেন যে 57 ইয়ার্সকে বাড়িয়ে তিনি 58 ইয়ার্স করলেন, কিন্তু আব্বার রিটায়ারমেন্ট হয়ে গেল। হাউবার আমরা সব ভাই বোন লেখাপড়া করছি। ইমিডিয়েটলি আমার বড় ভাই তিনি মাস্টার ডিগ্রি করে চাকরিতে চলে গেলেন। তো আমরা লেখাপড়া করছি, সেই সময় খেলাধুলা এবং একই সাথে আমি অলওয়েজ ট্রাইং টু আর্ন সামথিং। আমি আবার টিউশনিও করতাম, সব কিছু করতাম।
তো ভাই বোনদের জন্য আব্বা আম্মার পক্ষ থেকে যে গিফট আসতো, আমি আবার নিজ থেকে ওদের জন্য গিফট কিনতাম, বিশেষ করে আমার বোনদের জন্য। ওদের জন্য আমার পক্ষ থেকে কিছু না কিছু থাকতেই হবে, এটা আমি সেই শপিংটা কি একাই করতেন? এটা আমি বোনদের ব্যাপারটা আমি নিজে করতাম, আর কারোর জন্য না। সেই সময় কিন্তু ভুলেই গিয়েছিলাম মার জন্য কিছু করা দরকার, বাপের জন্য কিছু দরকার। ভাবতাম যে বোনদের স্পেশাল গিফট করতে হবে, সেটা আমার পক্ষ থেকেই হতো। হল জীবনে না, এর আগে আমার ছাত্র জীবনে আর কি, ছোটো জীবনেই বললাম তো সব জায়গায় একটু লিডিংয়ে থাকতাম। সেই জন্য ঈদের সময়ও আমরা বেশ আমেজ নিয়ে ঈদ করতাম, কারণ আব্বার কলিগরা তাদের ছেলে মেয়ে ছিল, তাদেরকে নিয়ে মানে মহা আনন্দে ঈদ করতাম। এবং আমরা ওই পাশের বাসার অফিসারদের ওয়াইফকে খালাম্মা বলতাম, ওদের বাসা বেড়াতে যেতাম। মানে তখনকার পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল। আর আব্বা সেই সময় চাকরি জীবনে ভালো বড় কোয়ার্টার পেতেন, তো আমরা ঘোরা বেড়ানো, এই যে মন্ত্রী বাড়ি যেরকম তার কাছাকাছি আমরা তখন পেতাম আর কি। ভালো সময় কাটে। এরপর একটু আপনার তরুণ জীবনটাতে আসি। বিয়েটা কবে হয়েছে, বিয়েটা কিভাবে হয়েছে, পারিবারিকভাবে নাকি আপনার নিজের পছন্দ ছিল? না, এইটা পারিবারিকভাবে না, আমার নিজের পছন্দে হয়েছে। তবে প্রথম ফ্যামিলি থেকে কেউ সায় দেয়নি। পরে এখন আসলে যারা ছাত্র আছে তারা অভয় পাচ্ছে, মানে শিক্ষামন্ত্রীও যদি আসলে এভাবে নিজের জীবনটা করতে পারেন। না, সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমার মেয়ের জন্য আমি পাত্র খুঁজছিলাম। সে একদিন বলেই বসলো, বাবা তুমি বিয়ে করেছো নিজের চয়েসে, আমার জন্য কোনো পাত্র খোঁজো। তাই আমি বললাম ঠিক আছে, ছেড়ে দিলাম। সে না তার নিজের চয়েস দিয়ে বিয়ে করলো। এবং যেই মানুষটি এরপর আসলে আপনার জীবনে এসছে, আপনি হয়তো ঠিক একদম ঠিক মানুষটিকেই হয়তো নির্বাচন করেছেন। তিনি নিজেও আসলে রাজনীতির সাথে জড়িত, তিনি একজন লয়ার, এবং একটা লম্বা সময় আসলে আপনারা একসাথে কাটিয়েছেন। বিয়ের কত বছর এখন আপনাদের? 1988 বিয়ে করেছি, হিসাবেই করিনি, এতদিন পার হয়ে গেল। আসলে আমার স্ত্রী সে নিজ গুণে ছাত্রদল করেছে। রোকা হলে সভানেত্রী ছিল, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিল। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যখন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, তখন সে ছাত্রী বিষয়ক সম্পাদিকা। পরে সে যুক্তরাষ্ট্রে চলে গেল আমাকে বিয়ে করে, এবং সেখানে গিয়ে আবার কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে আবার তার লেখাপড়া, ঢাকা ইউনিভার্সিটিতে বটনিতে জুলজিতে মাস্টার্স করেছে। হাউবার আমার এই উত্থানের পিছনে সেই কিন্তু সব কাজ করেছে। আমি মোটামুটি যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনীতি ছেড়েই দিয়েছিলাম। 1988 সে আমাকে বিয়ে করে যখন সেখানে গেল, আবার সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রে বিএনপি গঠন করলো, এবং আমি সেখানকার কনভেনার হলাম। সেই সাথে সে দপ্তর সম্পাদিকা হলো। দুজনে মিলে আবার সেই সংগঠনকে অর্গানাইজ করলাম, এবং এরশাদ বিরোধী বহু আন্দোলন করেছি, এবং সেই আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। এবং আপনার আসলে জেলেও তো ঈদ করতে হয়েছে, একটা লম্বা সময় নানানভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আপনি আপনার মেয়ের গল্প বলছিলেন, আপনার সন্তানদের গল্পটাও একটু জানতে চাই। একটা সময় পর্যন্ত আপনারা আসলে যখন তাদের থেকে দূরে ছিলেন, সেই সময়টাও তো এক ধরনের ঈদ গেছে। জেলের ঈদটা কেমন ছিল? সন্তানদের কথা নিঃসন্দেহে মনে পড়েছে, ভাবের কথাও তো মনে পড়েছে। তারা কিভাবে ঈদ করেছেন? হ্যাঁ, আমার জেল জীবনটা অত্যন্ত কষ্টকর ছিল। আমাকে কষ্ট দেওয়ার জন্য এক জেল থেকে আরেক জেলে নিয়ে যাওয়া হতো, এবং আমার মেয়ে তখন ক্লাস 7-এ পড়ে স্কলাস্টিকাতে। তো একদিন স্কলে দেখা গেল যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ধর্ষণের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হলো। সেদিনকে আমার মেয়ে দুপুরে যখন লাঞ্চ করতে গেল স্কলাস্টিকাতে, ওকে দেখে ক্লাসরুমের সকলে বেরিয়ে গেল। সে কিন্তু বুঝতে পারেনি সেখানে একটি মেয়েকে সাপোর্ট করতো, সে সবসময় তার লাঞ্চের পয়সাটাও সে দিত, সেই মেয়েটিও বেরিয়ে গেল। ও বুঝতে পারেনি। ও জানতে চাইলো যে তোমরা কেন বেরিয়ে যাচ্ছ, লাঞ্চ করবে না? ওরা বলল না, তোর সাথে আমরা লাঞ্চ করব না। খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কী হয়েছে আমার? বলে তোর বাবা ধর্ষণ করে কারাগারে গিয়েছে, অতএব ধর্ষিতার বা মেয়ের সাথে, ধর্ষণকারী মেয়ের সাথে আমরা লাঞ্চ করব না। সেই যে তার একটা ট্রমা হলো, বাসায় এসে মাকে বলল, মা আমি আর বাংলাদেশে থাকবো না। ও তো বেসিক্যালি ওখানকার মেয়ে ছিল, তো সেই যে সে গেল, সেই ট্রমাটাইজ, সে বাংলাদেশের কথা আর আসার কথা চিন্তা করে না। এখনো না? এখনো না। এই যে ঈদ চলছে, আমি তাকে বারবার বললাম, বলে তুমি আসো, তোমার সাথে ঈদ করব, আমি যাব না। গত বছর আমি ওর সাথে গিয়ে ঈদ করেছি।
দ্যাটস ট্রমাটাইজ। এই ঘটনাগুলোর পরে আসলে আপনার তো বাংলাদেশের প্রতি যে ভালোবাসা সেটি আসলে এক বিন্দু কমেনি, হয়তো যত সময় গড়িয়েছে সেই ভালোবাসাটাও বেড়েছে। আপনি এই জায়গাটিতে এসে বিগত সরকার দাঁড় করিয়েছে, সেখান থেকে চ্যালেঞ্জটাও একই সমান, হয়তো আমি বলতে চাই লিস্টটা একই সমান বড়। এই চ্যালেঞ্জগুলো আসলে এখন কিভাবে দেখছেন? দেখুন, যেটা বলছিলাম, আমি এই চ্যালেঞ্জটিকে এত সিরিয়াসলি নিয়েছি যে আমার সেই মাত্র কন্যার একটি পুত্র সন্তান হয়েছে, আমি নানা হয়েছি মাত্র 1.5 মাস। শুভেচ্ছা আপনাকে। সে বলল যে তুমি বাবা আসো, তোমার নাতিকে দেখে যাও। এই যে শিক্ষায় আমাকে দায়িত্ব দিয়েছে, এটা এত বড় চ্যালেঞ্জ আমার জন্য যে আমি যদি এখন আমেরিকায় যাই তাহলে 2 সপ্তাহ সময় যাবে, সেজন্য আমি আমেরিকা যাচ্ছি না, কারণ আমাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যেটা বলছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই শিক্ষাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তিনি কর্মসংস্থান এবং একটি উন্নত জাতি গঠনে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণে আমাকে পার্সোনাল লাইফ সেটাকে বাদ দিয়ে হলেও আমাকে এখানে মনোনিবেশ করতে হবে। সেই ক্ষেত্রে আমি দুর্নীতি, যেটা আমাকে স্পর্শ করতে পারেনি প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ও, এবং সেই দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না আগামী দিনগুলোতেও। আমি আবার এটাও বিশ্বাস করি, আমি যদি দুর্নীতি না করি আমার মিনিস্ট্রি সহজে দুর্নীতি করতে পারবে না। এটাও আমার একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমি এখন কাজ করছি। এই সপ্তাহেরই কথা, আমি মন্ত্রণালয়ে আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং করছিলাম। এক পর্যায়ে এসে বলেই বসলাম, আমি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি মন্ত্রী হিসাবে নয়, আমি এটা আমার জন্য একটা এবাদতখানা, আমি এখানে এবাদত করছি। আর শিক্ষা মন্ত্রণালয় অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এই মন্ত্রণালয়টিকে জাতি গঠন করতে হবে, আমার প্রধানমন্ত্রীর আগামী বাংলাদেশ উপহার দিতে হবে। আমার বিশ্বাস ছিল কোনো এক সময় যদি আমি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হই, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমাকে আনতেই হবে। কর্মযোগ্যতা তো আসলে বিশাল বড় এবং নিঃসন্দেহে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আপনার জীবন যায়। আপনার বাড়িতে আজকে আমরা এসেছি, বাড়িতে এসে দেখছিলাম যে ভীষণ বই, আপনি নিজে বই লিখেছেন, আপনি একজন লেখকও, সেই পরিচয়টাও আপনার আছে। অবসর সময়টা কি তাহলে আসলে বই পড়ে কাটান নাকি মাঝে মাঝে অন্য কিছু করা হয়? কি করতে পছন্দ করেন? আসলে আগে আমি একটু খেলাধুলা প্রিয় ছিল। অবসর সময়ের ভিতরে আমার রুটিনে প্রতিনিয়ত আমাকে কিছু না কিছু সময়ে আমার নিজেকে যত্ন নেওয়ার জন্য জিমে যেতাম, আর বাকি সময়টা আমি এই লেখালেখি এই বিষয়ে বেশি সময় কাটাতাম। আর আমাদের রাজনীতি তো আছেই, এলাকায় যেতে পারতাম না, কিন্তু এই দেশ দ্বিতীয়বারের মতো মুক্ত হওয়ার পরে এই বেশ সময় আমি এলাকায় কাটিয়েছি। রাজনীতিবিদ হিসেবে তো অনেকগুলো ঈদ কাটিয়েছেন এবং রাজনীতিবিদদের ঈদটা তো আর দর্শন মানুষের চাইতে একটু হলেও ভিন্ন হয়। শুধু পরিবারের মানুষই তো আসলে আপনাদের পরিবার নয়, পুরো দেশের মানুষ, আপনার নিজের নির্বাচনী এলাকার মানুষ, সবাই তো আপনাদের পরিবার। তাদেরকে নিয়ে ঈদের দিনটা আসলে কিভাবে শুরু হয়? ঈদের দিনে আসলে নামাজটা পড়েন কোথায়, কাদের সাথে দেখা করেন নামাজ পড়ে? এই গল্পগুলোতে আসবো। ছোট আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে আরও একবার আমন্ত্রণ। আমাদের সাথে বিশেষ অতিথি আছেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। মিলন ভাই, ঈদটা আসলে এখন কিভাবে কাটে? পরিবারের বাইরে আসলে সবাই তো এখন আপনার পরিবার, যারা আপনার নির্বাচনী এলাকায় আছেন তারা যেমন পরিবার, পুরো বাংলাদেশের এখন আপনি শিক্ষামন্ত্রী, তার মানে সবাই নিশ্চয়ই দেখা করতে আসে। কেমন আনন্দটা লাগে এখন? প্রথমত আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমরা ঈদের দিন আমার দেশমাতার সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতাম। এবারও আমরা একই রুটিন রাখব, কিন্তু সেই সাথে আবার আমাকে গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। ঈদটা এখানে করি, আমি গ্রামের বাড়িতে ফেরত যাব এবং সেখানে আমি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। তাছাড়া প্রতি বছরই যতটা আমার পক্ষে সম্ভব আমি আমার দলের নেতা কর্মীদের জন্য, বিশেষ করে আমার স্ত্রী, এগুলি সব ব্যবস্থা করে। মূলত আমি মন্ত্রী হওয়ার পিছনে, এমপি হওয়ার পিছনে তার অবদানই সবচেয়ে বেশি। সেই দিকে আবার সে অনেকটা ঠকেও গেল, কারণ আমাদের নিয়ম রয়েছে এক পরিবার থেকে দুজনকে দেওয়া যায় না। সেজন্য আমি এই প্রশ্নতে আসবো ভাবছিলাম, এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের মূল্যায়নটা আসলে কিভাবে হবে? আসলে হয়েছে কি, আমাদের দলে অনেক নেতাই রয়েছেন, দুজনেই রাজনীতি করেন, সেই জন্য কোঠা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, একজনকে দেওয়া হবে। এই আমার স্ত্রী বেবি, সে বারবারই বঞ্চিত হচ্ছে, কারণ আমি পাওয়ার কারণে সে পাচ্ছে না, এবার সেই জিনিসটা হবে। তবে আমার এলাকার রাজনীতি সব বিষয়ে এগুলি করছে।
এই ঈদের জন্য আমার ছেলে মিলন ভাই, ঈদের দিন তার মানে তো ভাবির অবদান আপনার পেছনে, যেহেতু আপনি বলছিলেন এগিয়ে আসার পেছনে অনেক বেশি, ঈদের দিন আসলে ভাবির হাতে কোন রান্নাটা আপনার সবচাইতে প্রিয়? ওরে আল্লাহ, সে যেটা রান্না করে সেটাই আমি খাই, যেটা রান্না করে না সেটা আমার ভালো লাগে না, এটা জানি না কি জন্য। এটা কি একটু ভয়ে বললেন নাকি সত্যি? না 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 না, এটা এটা কয়েকদিন ধরে এই ব্যস্ততার কারণে সে রান্না করছিল না। আমি বললাম যে আমার তো পেট পুড়ছে না, অতএব একদিন একটু রান্না করে যাও। সে তারপর চেষ্টা করে শত ব্যস্ততার মাঝেও কিছু করতে। মানে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের জীবনে একজন থাকে তার এই সার্থকতার পিছনে, সফলতার পিছনে। যেমন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সফলতার পিছনে ছিল বেগম খালেদা জিয়া। আবার আমরা দেখছি আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতার পিছনে তার স্ত্রী কত না কষ্ট, কত আপনি আপনি শুরুতে যখন বলছিলেন না যে আপনি আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, মানে আপনি এই পরিবারের 3 জেনারেশনের সাথে রাজনীতি করেছেন, আপনার সেই সুযোগটা হয়েছে। ওই মূল্যায়নের জায়গাটাতে যদি আমি একটু আসি, সবচাইতে তুখোর রাজনীতিবিদ কাকে মনে হয়েছে আপনার? আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ হাতে আমাকে ছাত্রদলে প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমাকে বেগম খালেদা জিয়া তিনি আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। আর এবার জনাব তারেক রহমান আমাকে বিশাল দায়িত্ব দিয়েছেন। এই তিনজনের মধ্যে আমি বলবো যে যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তেমনিভাবে বেগম খালেদা জিয়া, দুইজনের জেনেটিক্যালি স্মার্ট হচ্ছে তারেক রহমান, সুপার স্মার্ট। আমি নিজ থেকে এটা উপলব্ধি করতে পেরেছি। স্পেশালি উনি দায়িত্ব নেওয়ার পর ওনার সাথে আমাদের যে কাজের রিলেশন, সেখানে দেখেছি হি ইজ রিয়েলি জেনেটিক্যালি স্মার্ট। এবং ভীষণ নতুন রকমের রাজনীতি হয়তো তিনি এখন করার চেষ্টা একদম করছেন নতুন, বাংলাদেশে। অভিন্ন। নিশ্চয়ই। এই যে রাজনীতির থেকে আবার একটু ব্যক্তি জীবনে আসি, আপনি বলছিলেন আপনার মেয়ে একটা লম্বা সময় আসলে তিনি দেশের বাইরে থেকেছেন। সাধারণত আমরা আসলে ভাবি যে বাবার সাথে মেয়েদের সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়, একটু অন্য রকমের হয়। যেই ঘটনাটার কারণে আসলে তিনি একরকম অভিমান করে দেশ ছেড়েছেন, সেই ঘটনাটা আসলে আপনাকে কখনো খুব কষ্ট দিয়েছে কিনা, কখনো খুব একান্ত সময় মনে হয়েছে কি যে আসলে রাজনীতিবিদ না হলেই হয়তো ভালো হতো? আমার মেয়ে যে ট্রমাটাইজ হয়েছে এটা আমি কখনো ভুলতে পারবো না, সেও ভুলতে পারে না। সেই জন্য সে দেশে আসতেই চায় না, আমাকে যেতে বলে। আসলে রাজনীতিবিদদের যে মনের যে কষ্ট, দুঃখ এবং তারা যে প্রতিনিয়ত স্যাক্রিফাইস করে এভরি মোমেন্ট আমরা জনগণের জন্য, এবং এই জিনিসটা অনেকে রিয়েলাইজ করে না। আমরা মন্ত্রী হয়েছি কিন্তু নিজের শোক বিলাস কিছুই নেই। সার্বক্ষণিকভাবে আমি, আমার জনগণ, আমার এলাকা এবং আগামীর বাংলাদেশ যে প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কাজ করছেন, সেই জায়গাটিতেই আমার মনোনিবেশ। প্রতিটি দিন শেষ হলে মনে হয় আজ কি করলাম, আগামী দিনে কি করব। ঠিক তেমনিভাবে আমার প্রতিমন্ত্রীর 5টি বছর যেন এক রাত্রের স্বপ্নের মতো কেটে গিয়েছে। এই যে আজকে প্রায় 31 দিন হয়ে গেল আমি মন্ত্রী, আমার কাছে মনে হলো যে গতকাল রাত্রে শপথ গ্রহণ করেছি এবং প্রতিটি মুহূর্তেই আমি আমার শিক্ষাকে নিয়ে কাজ করছি। যদি কিনা এই মন্ত্রণালয়টা না পেতাম তাহলে বোধহয় অন্য কিছু হতো। এটাই ছিল আমার স্বপ্নের মন্ত্রণালয়, এখানে আমি কাজ করতে চাই, এটাই আল্লাহর রহমতে খুব সম্ভবত দিয়েছে। বাংলাদেশের মানুষও আপনাকে ঠিক এই জায়গাটিতেই দেখতে চেয়েছে। এই যে নির্ভরতা কিংবা এই যে আস্থার জায়গাটি, হয়তো আপনার হাত দিয়েই বাংলাদেশের শিক্ষার একটা আমূল পরিবর্তন আসবে, সেই আস্থাটা আপনাকে কখনো ভাবিয়েছে কিনা? যাপিত জীবনে আসলে কখনো ভেবেছেন কিনা যে এই আস্থাটা ধরে রাখতে পারবেন কিনা? সেই ভারটা আসলে বহন করতে গিয়ে কখনো আপনার একটু মন খারাপ হয়েছে কি? প্রথমত যখন আমি ছাত্র রাজনীতি করে এরশাদ সাহেব ক্ষমতা আসার পরে বাংলাদেশ থেকে চলে গেলাম, সেই 1982 সালের 20 আগস্ট, তারপরে যুক্তরাষ্ট্রে যখন লেখাপড়া করি, কর্মজীবনে ফেরি, প্রতিনিয়তই আমি কম্পেয়ার করতাম, যেহেতু রাজনীতি করেছিলাম, ওখানকার উন্নয়ন ব্যবস্থা, ওখানকার শিক্ষা ব্যবস্থা সব কিছু বাংলাদেশের সাথে তুলনা করতাম। হঠাৎ করে যখন ফেরত এসে আবার দায়িত্ব পেলাম, তখন আমি এডুকেশন সিস্টেমটাকে সবসময় কম্পেয়ার করতাম ইউনাইটেড স্টেটসের সাথে। সেই যে তুলনাটা আজও করছি এবং সেই থেকে আমার ভাবনা কিভাবে একটু আজকেই 2026 সালে এসে দাঁড়িয়ে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আসলে আমরা কখনো ওই আপনি যখন বলছিলেন আসলে যুক্তরাজ্যের মতো বা যুক্তরাষ্ট্রের মতো শিক্ষা ব্যবস্থায় আমরা যেতে পারবো কিনা, আপনার কি মনে হয় পারবো? আমার বিশ্বাস হয় যে আমরা যে লিডারশিপ পেয়েছি জনাব তারেক রহমান, এই নেতৃত্বে আমার মনে হয় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক পরিবর্তন আনতে পারবো। যদিও আমাদের দেশের বাজেট কম,
তারপরও আমাদের যে উদ্দীপনা রয়েছে কাজের পিছনে, আমাদের জনগণের যে উৎসাহ রয়েছে এবং এই শিক্ষায় যারা আজকে রিভার্স ব্রেন ট্রেন হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের শিক্ষকরা সকলের ভিতরেই আমি দেখেছি সেই স্পিরিট রয়েছে। তারা করতে পারেনি এতদিন, সহযোগিতা পায়নি। এই জাতীয়তাবাদী সরকার আসলেই আমি দেখি শিক্ষকরা নড়ে চড়ে বসেন, শিক্ষা ব্যবস্থার সকলেই নড়ে চড়ে বসেন। এবার আমরা সকলে মিলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ইনশাল্লাহ আনতে পারবো, এই বিশ্বাস আমার রয়েছে। আবার একটু ঈদের দিনে ফিরে আসি। ঈদের দিনগুলো আসলে কখনো মনে হচ্ছে এত মানুষ নিয়ে আপনার থাকতে হয়, এই যে পারিবারিকভাবে একান্তে সময় কাটানোর, সেটি আসলে মনে আছে কিনা? শেষ কবে কাটিয়েছেন শুধুই পরিবারের লোকজন নিয়ে? হ্যাঁ, সবসময় মানুষ নিয়ে কাটাই। আমি যখন জেলে, তখন তো বেশ কতগুলো ঈদ করলাম, একটানা প্রায় 3.5 বছরের মতো জেলে ছিলাম। সে সময় জেলেও আমি, আমার স্ত্রী, বেবি অনেক রান্না করে পাঠাতো। আমার যে বন্দিশালায় যে অবস্থান ছিল সেখানে বারান্দায় ট্রের উপরে সমস্ত খাবার রেখে দিতাম। সকলেই এসে, সব বন্দিরা এসে আমার এখানে ঈদের দিন খেত। সেটাও আমার একটা আনন্দ ঘন দিন ছিল, যদিও আমি আমার কন্যা, আমার স্ত্রীকে পেতাম না। আমি আসলে যে জায়গায় যাই সেটাকে এনজয় করার চেষ্টা করি। আমাকে যখন এক কারাগার থেকে আরেক কারাগারে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যায়, আমাকে যতটা কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করে, আমি সেটাকে নতুন একটা এক্সাইটমেন্ট, নতুন একটা এক্সপেরিয়েন্স, ওইভাবেই আমি ওইটাকে মেনে নিই। আমার কখনো বোরিং লাগেনি। কষ্ট দিলে আমার মনে হতো, এই ঠিক আছে, দেখি না অন্যরা তো এইভাবে আছে, আমি একটু কষ্ট করলাম, ভাল লাগে কি না। যখন আমাকে কম্বলে শুধু দেওয়া হতো, আমাকে ভিআইপি হিসাবে আমাকে সেই অবস্থানটা দিত না বিগত সরকার, আমি সেই কষ্টটাকে আনন্দ হিসেবে নিয়েছিলাম। যে কম্বলে শুলে দেখি গায়ে কামড় দেয় কিনা, কম্বলের সেই পশমগুলো, বা আমাকে সেই কারাগারের টিনের বাটিতে যখন খাবার দিত, আমি কখনো কাঁদতাম না। আমি ভাবতাম ইটস এ নিউ এক্সপিরিয়েন্স, ইটস ভেরি এক্সাইটিং, লেটস এনজয় ইট। এইভাবে আমি স্পোর্টি হিসাবে আমি এগুলিকে মেনে নিতাম। কিন্তু সবচেয়ে কষ্ট হতো আমার স্ত্রী আর আমার কন্যা আর আমার মা। সেই আমার মা আমেরিকায়, আমার ভাই বোনের, আমার সব ভাই বোনই আমেরিকায়। সেই আমেরিকাতে যে আমার মা আমাকে দেখার জন্য বাংলাদেশে ফেরত আসলো, আজও আমার মা আর যায়নি। আমার ভাই বোনেরা, আমি যখন অ্যারেস্ট হলাম আমেরিকাতে, তখন ডিশ টেলিভিশন বন্ধ করে দিল যেন বাংলাদেশের খবর আমার মা না দেখতে পারে। সপ্তাহে একদিন করে পত্রিকা যেত, পত্রিকাগুলি বন্ধ করে দিল। জিজ্ঞেস করলো আমার ভাইদের, কি তোমার টেলিভিশন নেই কেন, বাংলাদেশের খবর দেখছি না? বললো যে ডিশ নষ্ট হয়ে গেছে। আসলে তারা ডিসকানেক্ট করে দিয়েছে। তার বললো পত্রিকা কোথায়? মা সময় পাই না, তাই পত্রিকা আনতে পারি না। মন খারাপ না, হ্যাঁ, উনি যেন না পড়ে। মায়ের মন বুঝতে পারলো, বুঝে একদিন আমার মেয়েকে কল করলো। আমার মেয়ে বলে ফেললো, সেই যে আমার মা চলে আসলো সেই 2010 সালে আমেরিকা ছেড়ে, আর তিনি আমেরিকা যান। আপনারও আসলে মায়ের প্রতি যে ভালোবাসা, সেটিও আমরা সবাই দেখেছি। মিলন ভাই, এই ঈদের দিন আপনার বাড়িতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ডিবিসির দর্শকদেরকে সময় দিয়েছেন। আমরা চেষ্টা করেছি আপনার একান্ত ব্যক্তিগত কিছু আলোচনা আজকে আমাদের দর্শকদের সাথে করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার দর্শকদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা থাকে আপনার। শুধু এটুকু বলবো, এই ঈদ যেন সকলের ঘরে আনন্দ বয়ে নিয়ে আসে। দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব। ইতিমধ্যেই তিনি বলেছেন, নখের কালি শুকোনোর আগেই প্রতিজ্ঞা যা করেছেন তার আংশিক তিনি শুরু করতে চান, এবং তিনি কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড হতে শুরু করে কৃষকদের ঋণ মওকুফ করা, এই কাজগুলি তিনি অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছেন। বাংলাদেশের দুস্থ মানবতার সেবা করা, সেই সাথে আগামী বাংলাদেশ গড়ে তোলা এবং একটি কর্মক্ষম জাতি বিশ্বের মানদণ্ডে তৈরি করার জন্য তিনি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমি গর্ববোধ করছি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আমি পেয়েছি। আপনারা সকলে এই সুন্দর দিনে দোয়া করবেন, আমি যেন আমার অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেই দোয়া কামনা করে আপনাদের সকলকে আবারও ঈদ মোবারক। আপনাদেরকে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে পরিবারের বাইরে ডিবিসিকেও পরিবার ভেবেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো ঈদের এই বিশেষ জি25 প্রাতিনিধিত রাজখাম থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।